আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই হয়তো অবগত আছেন আর কি যে ৬৯,৫৭৭টি শূন্য পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ আপনার নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা ১৯তম শিক্ষক নিবন্ধন যে বিজ্ঞপ্তিটা এটা প্রকাশ করতে চাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে পদ সংখ্যা ছিল হচ্ছে ৭৭,৭৯৯টি, সেখান থেকে কমে ২,০০০ কমে গেল। আমি এই বিষয়ে আলোচনাও করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন যে ২,০০০ কমে যে সেখান থেকে ৭৫,০০০ প্লাস পদ ছিল আর কি। হঠাৎ করে আবার সেটা আরও ৬,০০০ কী করে কমে গেল, কমে যে এবং চূড়ান্তভাবে এই ৬৯,৫৭৭টা পদে এই যে এখন যে মানে চূড়ান্তভাবে যে নেওয়ার জন্য বা এই কয় পদে সার্কুলার আসার জন্য যে এনটিআরসিএ চেষ্টা চালাচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো বা এই পর্যন্ত কিভাবে কি আসলো, এই নিয়েই মূলত আপনার আজকে আমার আলোচনা। আমার বিশ্বাস আপনারা একটু আমার সাথে থাকবেন এবং এটা ডিপলি একটু বোঝার চেষ্টা করবেন, আপনাদের কাজে লাগবে। প্লাস এই যে আপনাদের সার্কুলারটা কবে আসতে পারে তার কিন্তু কোনো নির্দিষ্ট মানে সুনির্দিষ্ট কোনো ডেট এখনও পর্যন্ত এনটিআরসি ঘোষণা করেনি। তার মানে সেক্ষেত্রে এটা সময় ১ মাসও লাগতে পারে, আবার ১ মাসের আগেও সার্কুলার আসলেও আসতে পারে। আমি আগেও বলেছি নিবন্ধন কর্তৃপক্ষ নিজেরাও জানেন না যে কবে এটা হবে। সো আপনারা জাস্ট তথ্যগুলো জেনে যান যে কোথায় কোন কোন মানে বিষয়গুলো থাকবে এবং কোন কোন ঝামেলাগুলো আপনাদের এই সার্কুলার আসার আগে ফেস করতে হতে পারে। ঠিক আছে, আগে আমি তথ্যগুলো একটু দিই, একটু ভালো করে দেখুন এবং এরপরে ওই ঝামেলাগুলো কোথায় হতে পারে এবং কী কারণে বিলম্ব হলেও হতে পারে সার্কুলার আসার, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আপনাদের এগুলো জানা বোঝা উচিত, যেহেতু আপনারা যারা এনটিআরসি নিয়ে চিন্তা করেন আপনাদের এই ডিপলি এগুলো চিন্তা করা উচিত। ওকে, একটু খেয়াল করেন, কালের কণ্ঠতে গত ৫ই জুলাই, তার মানে আজকে হচ্ছে আপনার ৭ই জুলাই, এবং গত ৫ই জুলাই একটা নিউজ মানে করা হয়। সেই নিউজের প্রেক্ষাপট প্লাস আরও কিছু অনলাইন পোর্টালের প্রেক্ষাপট মিলিয়েই মূলত আমার আজকে এখানে আসা। প্রথম কথা হচ্ছে এই নবম এন্ট্রি লেভেলের যে শিক্ষক নিয়োগ, অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ বা ১৯তম শিক্ষক নিবন্ধন, এই সার্কুলারটা তো বলেছি যে ৬৯,৫৭৭টা পদের জন্য আসতে যাচ্ছে ইনশাল্লাহ। এইটা ১১৬টি বিষয়ের বিপরীতে এই পদ সংখ্যা চূড়ান্ত করা হয়েছে, বুঝতে পেরেছেন? ১১৬টি পদ, ঠিক আছে। এখানে কিন্তু শিক্ষক আছেন এবং প্রভাষকও আছেন। এখন মূলত ছিল হচ্ছে মানে কাটছাট করে, অর্থাৎ প্রায় ১ মাস আগে কাটছাট করে আপনার ৭৫,৭৬৯টি পদ দাঁড় করানো হয়েছিল। এই নিবন্ধন কর্তৃপক্ষ দাঁড় করিয়েছিলেন এই পরিমাণ পদ। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন যে ১৮তম নিবন্ধনে অনেকেই এখনও পর্যন্ত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন নাই, অর্থাৎ তারা নিবন্ধনধারী অর্থাৎ সার্টিফিকেটধারী হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের কোনো চাকরি হয় নাই। এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা প্রায় ৬,০০০ প্লাস। আপনারা যদি এবার একটু হিসাব করেন যে এই ৭৫,৭৬৯টা থেকে যদি ৬,০০০ প্লাস বিয়োগ দেন, তাহলে দেখা যাচ্ছে ওই যে বললাম না ৬৯,৫৭৭টা পদ, এইটাই থাকে। তার মানে নিবন্ধন কর্তৃপক্ষ ওই ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা নিবন্ধনধারী আছেন, যারা সার্টিফিকেট পেয়েছেন, তাদেরকে চাকরিতে নেওয়ার জন্য তাদের ওই ৬,০০০ প্লাস বা ৬,০০০ সামথিং প্লাস পদকে আলাদা করে রেখে বাকি ৬৯,০০০ এই যে ৫৭৭টা পদের জন্যই সার্কুলারটা দিতে চাচ্ছে, বুঝতে পেরেছেন? যাতে করে তাদের যেন কোনো সমস্যা না হয়। ওকে, কারণ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন। সো এটা তাদের জন্য করা উচিত হবে না এবং নিবন্ধন কর্তৃপক্ষ সেটাই চাচ্ছেন। তাদের জন্য আলাদা করে গণবিজ্ঞপ্তি দিয়ে সুপারিশ তাদেরকে করা হবে ইনশাল্লাহ। এখন এই জায়গাটায় শেষ পর্যন্ত কি হলো যে এই যে ৬,০০০ প্লাস বাদ দিয়েই মূলত এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে তারা চিঠি পাঠিয়েছে ওই ৬৯,৫৭৭টা পদের চূড়ান্ত সুপারিশ চেয়ে। আশা করি সুপারিশটা চলে এসেছে এবং তারা এখন চাচ্ছে আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, এগুলাকে সমাধান করে বা এগুলার কাজ সম্পাদন করে তারপরেই চূড়ান্ত নিয়োগটা বা নিয়োগের যে সার্কুলারটা সেটা দিতে। আরও কিছু কাজ আছে, কারণ এখানে সিলেবাস প্রণয়নের বিষয় আছে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সব কিছু মানে ডিটেইলে তারা এক ধরনের একটা খসড়া অনুমোদন করে তারপরেই সার্কুলার আকারে মানে ওয়েবসাইটে প্রকাশ করবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমাকে একটু সময় দেন। এর পাশাপাশি একটু দেখুন যে এনটিআরসি এর যে চেয়ারম্যান যিনি বর্তমানে আছেন, তিনি কিন্তু বেসিক্যালি এনটিআরসি এর চেয়ারম্যান নন। ওকে, তো এই চেয়ারম্যান পদটা কিন্তু শূন্য। এখন এই অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্যার, উনি
এই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছেন, অর্থাৎ একটা সার্কুলার দিতে গেলে যে প্রশাসনিক যে অনুমোদনটা লাগে সেটা পাওয়ার জন্য। এবং এইটা যত দ্রুত আসবে তত দ্রুতই আপনাদের সার্কুলারটা আসতে পারে। অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে যে এইটা আসতে খুব বেশি দিন সময় লাগবে না, 10 থেকে 15 দিনের মধ্যে আসলেই সার্কুলার দেওয়া হবে। দেখুন ভাই, শুধু এই অনুমোদনটা আসলে তো হবে না, এর পাশাপাশি তো সেই মানে যে সিলেবাস কোথায় কী হবে, পরীক্ষা পদ্ধতি কী হবে, সেগুলো তো চূড়ান্তকরণ করতে হবে, বুঝছেন? সেগুলো যদি না হয় তাহলে কিন্তু এত দ্রুতই সার্কুলারটা আসার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। ওকে, যদি তারা করে ফেলতে পারেন তো ইনশাল্লাহ সার্কুলার চলে আসবে খুব দ্রুতই। এখন এর পাশাপাশি আরও কিছু তথ্য আপনাদের জানতে হবে, তা হচ্ছে বর্তমানে বেসরকারি যেসব মাদ্রাসা আছে এবং যেসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এর টোটাল সংখ্যা হচ্ছে 34,129টি এবং এখানে প্রায় 6 লাখ শিক্ষক ও 2 লাখ প্লাস কর্মচারী চাকরি করতেছেন, বুঝতে পেরেছেন? এবং এর পাশাপাশি গত 5ই জানুয়ারিতে এই নিবন্ধন কর্তৃপক্ষ 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই 7ম গণবিজ্ঞপ্তিতে 67,087টি শূন্য পদে সুপারিশের জন্য মানে সুপারিশ তারা করেছিল আর কি, এবং সেখানে অলরেডি সুপারিশ পেয়ে অনেকে চাকরিতে জয়েনও করেছেন। এখন এই নিবন্ধন কর্তৃপক্ষ 1 থেকে মোট 60টা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই গণবিজ্ঞপ্তিগুলোর কাজ হচ্ছে যারা নিবন্ধন সার্টিফিকেটধারী আছেন তাদেরকে চাকরিতে সুপারিশ করা, বুঝতে পেরেছেন? তারা আবেদন করেন যে আমাদের চয়েস এইটা, আমরা এখানে যেতে চাই বা এই বিষয়গুলো, এবং তাদের মেধাক্রমে জাতীয় মেধাক্রমের উপর নির্ভর করে তাদেরকে সেই সব প্রতিষ্ঠানে বা তাদের চয়েসকৃত প্রতিষ্ঠানে তাদেরকে পাঠানো হয়, বুঝতে পেরেছেন? যদি কারো মেধাক্রমে না মেলে, চয়েসকৃত প্রতিষ্ঠানে না মেলে, তাকে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো হয়। নিশ্চয়ই আপনারা এই নিয়ে যারা নাড়াচাড়া করেন হয়তো ভালো বুঝবেন। কিন্তু এই নবম গণবিজ্ঞপ্তি যেটা, নবম গণবিজ্ঞপ্তি নয়, নবম শিক্ষক নিয়োগ যেটা, এটাতে যারা সার্কুলারে দিয়ে যারা আবেদন করে যারা মানে পাশ করবেন, অর্থাৎ আপনাদের যেটা, এখানে কিন্তু এরকম কোনো গণবিজ্ঞপ্তির মধ্যে আপনাদের যেতে হবে না। আপনাদের পাশ করা মাত্রই যে কয়জন পাশ করবেন, অথবা ওই যে বললাম না 65,000 তো না, 69,577 জন, এনাদেরকে সরাসরি চাকরি দেওয়া হবে। এনাদের আর ওই গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করে থাকার কোনো প্রয়োজন নেই। আগে যারা পাশ করতেন তারা ওই গণবিজ্ঞপ্তি কবে আসবে তার জন্য ওয়েট করে থাকতেন। আমি নিজেও একজন এরকম ছিলাম, যার কারণেই ঝামেলাগুলো হতো। তো এবার একেবারে একরকম পাশ করলে বিসিএস এর মতো করে চূড়ান্তভাবে সুপারিশ করে দেওয়া হবে, আর কোনো গণবিজ্ঞপ্তি কোনো প্রয়োজন পড়বে না। তো যা হোক, তো এই 1 থেকে 7 গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি কর্তৃপক্ষ এ পর্যন্ত 1,86,238 জন শিক্ষককে চূড়ান্তভাবে সুপারিশ করেছেন এবং তারা এখন পর্যন্ত চাকরি করে যাচ্ছে। এর পাশাপাশি ওই যে আরও 6,000 বললাম 18তম নিবন্ধনে, তারাও ইনশাল্লাহ এর আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন সংখ্যা আরও বাড়বে আগে, তবে তাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়া হবে ইনশাল্লাহ। আর এই যে 69,577 জন, এনারা তো আছেনই। তো সব যোগ করলে দেখা যায় প্রায় 2 লাখের কাছাকাছি চলে যাবে, অর্থাৎ শিক্ষক 2 লাখের বেশিই হবে, এই পরিমাণ শিক্ষক অলরেডি নিবন্ধনে চাকরি করবেন ইনশাআল্লাহ। এখন আমি বলেছিলাম যে এই তো গেল নিউজগুলা, আমি বলেছিলাম যে কি কি সমস্যার মধ্যে মূলত এই সার্কুলারটা আটকে আছে, জটিলতাগুলো কোথায় সেটা একটু খেয়াল করেন। নাম্বার 1 জটিলতা হচ্ছে, একটা ছিল 18তম নিবন্ধনের জটিলতা, ওটা কেটেছে আর কি, ওটা নিয়ে ঝামেলা নাই। এখন হচ্ছে 1 থেকে 12তম নিবন্ধন পর্যন্ত যারা সার্টিফিকেট অর্জন করেছেন অনেকেই আছেন এখনও পর্যন্ত চাকরি পান নাই, বুঝতে পেরেছেন? তাহলে 18তম নিবন্ধনে যারা আছেন তাদেরকে নেওয়া হচ্ছে, আর এই 1 থেকে 12তমদের নেওয়া হবে না, এই নিয়ে তারা দেখা গেল আবার মামলাও জুড়ে দিতে পারেন, বুঝতে পেরেছেন? তো তাদের একটা সমাধান না করে কিন্তু সার্কুলার দেওয়া যাচ্ছে না নতুন করে, কারণ যে কোনো নতুন নিয়োগের সার্কুলার দিতে গেলে পিছনের যদি কোনো মানে নিয়োগ আটকে থাকে সেগুলোকে সমাধান না করে সার্কুলার দিলেই কিন্তু ওই আইনি মামলায় জড়িয়ে পড়তে হয়। সো সেক্ষেত্রে এটা ঝামেলা আছে। ওকে, এর পাশাপাশি বয়স 35 বছর হবে কিনা, প্লাস ব্যাকডেট থাকবে কিনা, এবং থাকলে সেটা কত বছরের জন্য থাকবে সেটাও একটু মানে নাড়াচাড়া করা হচ্ছে, এবং এখানে যদি সমাধান ঠিকভাবে না আসতে পারে তাহলে কিন্তু মানে এই সার্কুলার দ্রুতই আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আর শেষ যেটা, তা হচ্ছে এমপিও নিয়োগ যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুসারে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখা যায় নতুন সার্কুলার আসার আগে যারা পুরাতন যারা চাকরি করতেছেন তাদের বদলিটা আগে হওয়া দরকার, অর্থাৎ তাদের বদলি হবে এবং এর পরবর্তীতে নতুন সার্কুলার এসে নতুনভাবে নিয়োগ হবে। এইটা হচ্ছে এমপিও নীতিমালার যে নিয়ম আর কি, অর্থাৎ বেসরকারি এমপিও নীতিমালার, সেইটা এই নিয়মের মধ্যে পড়ছে। এখন যদি এই নিয়ম না মেনে যদি অন্য কোনো নতুন নিয়ম সৃষ্টি করে যদি এই সার্কুলার আসে সেটা আলাদা কথা, আর যদি তা না হয়, সেটা যদি সরকার অনুমোদন না দেয়, তাহলে এই নিয়ম যদি মানতে হয় তাহলে দেখা যাচ্ছে যারা অলরেডি
চাকরিতে আছেন তাদের বদলির যে আবেদনগুলো আছে বা বদলি তাদেরকে করিয়ে যাদের বদলি হবে সেটা না করা অবধি মনে হয় না সার্কুলার দেওয়াটা এতটা সোজা হবে। বুঝতে পেরেছেন? তাই এনটিআরসি কর্তৃপক্ষ যতটাই চেষ্টা করুক এই ডিপলি এই জিনিসগুলো যদি একটু চিন্তা করেন তাহলে দেখা যাবে সার্কুলার আসতে একটু সময় লাগবে। আসবে না এমন নয়, আসবে ইনশাল্লাহ, তবে অনেক চড়াই উতরাই পেরিয়ে ইনশাল্লাহ আপনারা এই সার্কুলার হাতে পাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলো যে কেন জটিলতা সৃষ্টি হয়েছে, কেন দিচ্ছে না নিয়োগ, মানে সার্কুলার এখনও কেন আসতেছে না এনটিআরসি কর্তৃক। এই সবই মূলত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে আসলাম। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন সার্কুলার দ্রুতই আসে, কারণ দ্রুত না আসলে আসলে এই জটিলতাটা মানে কাটতেছে না। কারণ এত পরিমাণ লোক এখানে আবেদন করতে চাচ্ছেন, এত পরিমাণ বেসরকারিভাবে শিক্ষক নেওয়া হতে চাচ্ছে, এই ৬৯,৫৭৭ জন। তো এই যত বেশি পোস্ট তত বেশি জটিলতা, এক কথায়। বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে এই ভিডিওটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।